আমার চাকরানিকে দেখে আমার খুব কষ্ট হতো, কেননা বেচারা ল্যাংড়িয়ে ল্যাংড়িয়ে হাঁটতে হাঁটতে সমস্ত কাজ করত। একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার পায়ের কি কোনো চিকিৎসা নেই? তখন সে বলল, চিকিৎসা তো আছে, কিন্তু কেউই সাহায্য করে না। তার কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। এরপরে আমি বললাম, আমি তোমাকে সাহায্য করব, আমাকে বলো তোমার পা কিভাবে ঠিক হবে। তখন সে খুব অদ্ভুত একটা কথা বলল। সে বলল, আমার চিকিৎসা আপনার কাছেই আছে। আমি হতবাক হয়ে বললাম, সেটা কিভাবে? তখন সে বলতে লাগলো, আপনি আমাকে আপনার স্বামীর একটা পুরনো জামা দিতে পারেন? আমি অবাক হয়ে বললাম, আমার স্বামীর জামার সাথে তোমার পায়ের কি সম্পর্ক? আমি তোমাকে তোমার পায়ের কথা বলছি, আর তুমি জামার কথা বলছো। তখন সে বলতে লাগলো, আপনার স্বামীর পুরনো জামা আমি আমার পায়ে বাঁধলে আমি পুরোপুরি ঠিক হয়ে যাব। তার এই কথার পিছনে আমি কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি বললাম, এভাবে কিছুই হবে না। আমার স্বামীর জামা পায়ে বেঁধে তুমি কিভাবে ঠিক হতে পারো? সে বলল, আপনি আমাকে আপনার স্বামীর জামা দিয়ে তো দেখুন কি হয়। আমি আমার স্বামীর একটা পুরনো জামা নিয়ে এলাম, কেননা আমি নিশ্চিত ছিলাম যে এরকম কিছু কোনোভাবেই হতে পারে না। হয় এ আমার সাথে মজা করছে, আর না হলে এর মাথা খারাপ হয়ে গেছে। আমি জামা আনার সাথে সাথেই সে আমার সামনেই নিজের ল্যাংড়া পায়ে আমার স্বামীর জামা বেঁধে নিল। কিছু সময় পরেই সামনের দৃশ্য দেখে আমি হতভম্ব হয়ে গেলাম, কেননা তার পা সত্যি সত্যিই ঠিক হয়ে গেল। যখন আমি তাকে জিজ্ঞেস করলাম, এসব কিভাবে সম্ভব, তখন সে আমাকে একটা রহস্যময় কথা বলল। সে বলল, তোমার স্বামী তো আসলে আমার নাম বিনা, আর আমি খুব সুন্দরী, কিন্তু আমার মা বলতো যে আমাকে ভগবান শুধু সৌন্দর্যই দিয়েছে, বুদ্ধি নামমাত্র দেয়নি। আমার মা চাইতো আমি যেন কিছুটা চালাক চতুর হই, কেননা এখনকার সময় খুব খারাপ। আমি কলেজে পড়তাম, সেখানে একটা ছেলে আমাকে নিজের কথায় পটিয়ে নেয়, আর এতটা পটিয়ে নেয় যে আমি ওর জন্য সব কিছু করতে রেডি হয়ে গেছিলাম। কিন্তু ঠিক সেই সময়ই আমার মা এই কথাটা জানতে পেরে যান। এরপরে আমার মা আমাকে বলেন, তুই নিজের বোকামির কারণে আমাদের সবার মুখে কালি লাগিয়ে ছাড়বি। তোকে আমি কতভাবে বুঝিয়েছি যে সবার উপরে ভরসা করবি না, কিন্তু আমার ওর উপরে পুরো ভরসা ছিল। একদিন ও আমাকে বলল, তোমাকে আমার মায়ের সাথে দেখা করাতে চাই। এরপরে ও আমাকে কলেজ ছুটির পরে নিজের সাথে নিয়ে গেল, কিন্তু ও আমাকে নিজের মায়ের সাথে দেখা করানোর পরিবর্তে নিজেদের একটা ফ্ল্যাটে নিয়ে গেল। সেখানে আমাকে কেন নিয়ে গেছিল আর ওর উদ্দেশ্য কী ছিল, এটা তো আপনারা সবাই বুঝতে পেরেছেন। ওর মা কিভাবে যেন এই জিনিসটা জানতে পেরে সেখানে চলে আসে। এরপরে সে নিজের ছেলেকে 2 থাপ্পড় লাগালো, আর আমাকে উল্টো পাল্টা কথা শুনিয়ে আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে যায়। আমার মা ওর মায়ের কাছ থেকে যখন এই সব জানতে পারলো, তখন তিনি খুব হতবাক হয়ে যান, আর আমাকে বলেন, তুই পাগল না তো? এভাবে যে কারো উপর কিভাবে ভরসা করতে পারিস? আমরা দুজন একে অপরকে পছন্দ করতাম, যদিও আমার হৃদয়ে ওর জন্য ততটা কষ্ট অনুভব হচ্ছিল না। ব্যাস, ও যখন আমার খুব বেশি প্রশংসা করত, তখন আমার খুব ভালো লাগতো। আমাদের অবস্থা ভালোই ছিল, আর আমি ওকে অনেক গিফটও দিয়েছিলাম। আমার মা আমাকে বোঝালো যে ও শুধু তোর ফায়দা উঠাচ্ছিল, আর আজকে যদি তোর সবচেয়ে বেশি ফায়দা উঠিয়ে নিত, তাহলে তোর কাছে আর কি বাকি থাকতো। ভগবানকে ধন্যবাদ দে যে তুই ওর হাত থেকে বেঁচে গেছিস, না হলে কি থেকে কি হয়ে যেত। আমার মা আমাকে অনেক কথা শুনিয়েছিল। আমি সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম যে আমি কোনো ছেলের সাথেই বন্ধুত্ব করব না, কেননা আমার মা আমাকে বুঝিয়েছিল যে পুরুষদের শুধু একটা জিনিসেরই চাহিদা থাকে। সেই দিন আমি আর একটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আর কখনোই কারো উপরে ভরসা করব না। হয়তো আমার মাথায় কোনো প্রবলেম ছিল, ছোট ছোট জিনিসও ঠিকঠাকভাবে বুঝতে পারতাম না। যেমন কেউ যদি আমাকে একবার ডাকতো, তাহলে আমি শুনতেই পেতাম না। ডাক্তার দেখালে তিনি বললেন, আমার মস্তিষ্ক দুর্বল, এই কারণে এটা হচ্ছে। এই কারণেই আমি অঙ্ক করতে পারতাম না, আমি এমন কাজ করতে পারতাম না যেটা খুব বেশি অসুবিধাজনক। আমি এক সময়ে একটাই কাজ করতে পারতাম। আমি সেই সব লোকেদের মধ্যে ছিলাম না যারা একসাথে 2-3টা কাজ করতে পারে, মানে আমি মাল্টিটাস্কিং করতে পারতাম না। আমার মা বলতো, তোকে বিয়ে কে করবে? ছেলেরা সুন্দরী স্ত্রী অবশ্যই চায়, কিন্তু সাথেই বুদ্ধিমান মেয়েও চায়। কিন্তু আমার বাবা বলতো, আমার মেয়ে এত সুন্দরী, ওর জন্য ভালো ভালো সম্বন্ধ আসবে। কিন্তু আমার মা বলতো, যদি কেউ শুধু সুন্দরী দেখে তোকে নিয়েও যায়, তাহলেও 2 দিন পরেই আবার বাড়িতে ফিরিয়ে দিয়ে যাবে। কিন্তু আমার মায়ের কথা ভুল প্রমাণ করে একটা ভালো সম্বন্ধ এলো। ছেলে অনেক বড়লোক, আর তাদের বাড়ি যেন রাজমহল। এই সম্বন্ধ এলে আমার বাবা খুব খুশি হন। কিন্তু আমার মায়ের কথা ছিল, এত বড় ফ্যামিলির প্রথম বউ হতে যাচ্ছিস, সেখানে তো অনেক দায়িত্ব থাকবে, আর এ তো নিজের খেয়ালই নিজে ঠিকভাবে রাখতে পারে না। কিন্তু মা, ছেলের পক্ষকে তো এই কথা বলতে পারে না যে আমার মেয়ে বোকা। তারা আমার সৌন্দর্য দেখেই পাগল হয়ে গেছিল, কেননা তারা তাদের বাড়ির জন্য খুবই সুন্দরী মেয়ে চাইতো, যে তাদের সম্মান বাড়াবে। তাদের বাড়ির বউকে দেখে যেন লোকেরা বলে, যেমন বাড়ি তেমন বউ হয়েছে। ব্যাস, আমার বাবা মা ভগবানের নাম নিয়ে আমার বিয়ে দিয়ে দেন। আমার মা আমার বিয়ের আগে
প্রতিদিন আমাকে 2-3 ঘন্টা করে বোঝাতো যে সেখানে গিয়ে আমাকে কিভাবে থাকতে হবে, কার উপরে ভরসা করব আর কার উপরে না। যাই হোক, আমি সমস্ত কিছু ভালোভাবে শুনতাম, কিন্তু মা এত কিছু বুঝিয়েছিল যে তার অর্ধেকের বেশি কথা আমি ভুলেই গেলাম। আমার মা তো আমাকে এমন এমন কথা শুনিয়েছিল যে আমি হতবাক হয়ে গেছিলাম। আমার মনে হতো বিয়ে অনেক বড় শাস্তি। মা বলতো, বড় বাড়ি, অনেক কাজ থাকবে, তুই ওই বাড়ির বড় বউ, সবার সাথে ভালোভাবে থাকবি, যে কাজ করতে বলবে চুপচাপ করে দিবি আর দাঁত বের করে হাসবি না। ওখানে গিয়ে বাড়ির কাজের সাথে সাথে তোর কিছু দায়িত্বও থাকবে। জানি না তোর কি হবে বিনা। আমি খুব টেনশনে ছিলাম। যাই হোক, বিয়ে হয়ে গেছে। আমি নববধূ সেজে নিজের ঘরে বসেছিলাম। আমার মা আগেই বলে দিয়েছিল যে যখন তোর স্বামী ঘরে আসবে তখন কিছুটা লজ্জা পাস, কিন্তু আমার লজ্জা করছিল না। সে ঘরে আসার সাথে সাথেই আমি তাকে বলে দিলাম যে আমার খুব খিদে পেয়েছে। আমার কথা শুনে ও হেসে দিল। এরপরে চাকরকে ডেকে খাবার আনিয়ে নিল। খাবার খেতে খেতেই ও আমার প্রশংসা করছিল আর আমাকে বোঝাচ্ছিল যে আজকে থেকে তুমি আমার জীবনসঙ্গী, আমি তোমার খুব খেয়াল রাখবো, কিন্তু তোমাকেও আমার সম্মান আর এই বাড়ির খেয়াল রাখতে হবে। আমি তো আমার স্বামীকে এটাও বলে দিয়েছিলাম যে আমি রান্না করতে জানি না। এই কথা শুনে ও হেসে দিল আর বলতে লাগলো, তুমি তো আমাকে জিজ্ঞেসই করলে না যে বাসর রাতে আমি তোমাকে কি দেব। তখন আমি বলতে লাগলাম, কি আর হবে, কোনো গহনার সেটই হবে। তখন আমার স্বামী বলল, না, আমি তোমাকে এমন একটা জিনিস দেব যেটা সমস্ত মেয়েদেরই স্বপ্ন থাকে। আমি নিশ্চিত যে এটা দেখে তুমি এত খুশি হবে যতটা তুমি আমাকে দেখেও হওনি। সমস্ত মেয়েরাই এই জিনিসের গুরুত্ব জানে, কেননা এটা তাদের খুব দরকার হয়। আমি বললাম, তুমি তো খুব লম্বা লম্বা ভাষণ দিচ্ছ। তখন আমার স্বামী কাউকে ডাক দিয়ে বলল, ভেতরে চলে এসো। আমি অবাক হয়ে গেলাম, কারণ আজকে আমার বাসর রাত। আমরা দুজন একে অপরের সাথে এক ঘরে বসে আছি, আর আমার স্বামী কাকে ঘরের মধ্যে ডাকছে। আমার স্বামী আমাকে নিজের চোখ বন্ধ করে নিতে বলল। আমি অবাক হয়ে ভাবছি, আমার স্বামী আমার সাথে মজা করছে না তো, কিন্তু তাকে দেখে তো এরকম মনে হচ্ছে না যে সে মজা করছে। যখন কিছুক্ষণ পরে আমি চোখ খুললাম তখন অবাক হয়ে গেলাম। একটা 16-17 বছরের মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে, চেহারা দেখে তাকে চাকরানি মনে হচ্ছিল। আমার স্বামী বলল, এর নাম টিনা, এ আজকে থেকে তোমার চাকরানি, তোমার সমস্ত কাজে এ তোমাকে সাহায্য করবে। এই বাংলোতে কারো পার্সোনাল চাকর নেই, কিন্তু আমি তোমাকে তোমার মুখ দেখার গিফট হিসাবে একে দিচ্ছি, যাতে এ তোমার সমস্ত কাজ করে দেয়, আর সাথে সাথেই তোমাকে এই বাংলোর চালচলন শিখিয়ে দেবে। এ কথা শুনে সত্যিই আমি খুব খুশি হয়েছিলাম, কারণ আমি ভাবছিলাম যে আমি একা সমস্ত কাজ কিভাবে সামলাবো। এটা তো এমন হলো যে না চাইতেই আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল। আমার মা তো আমাকে খুব ভয় দেখিয়েছিল যে তোর কি হবে, তুই ওখানে গিয়ে কি করবি, বড় বাড়ির বউ হওয়া কোনো সহজ ব্যাপার না। কিন্তু আমি তো এখানে একটা পুরো মেয়েই পেয়ে গেলাম যে আমাকে সমস্ত কিছু শিখিয়ে দেবে। এখন আর আমি একলা নই, ওকে যা বলবো ও তাই করে দেবে। এই মেয়েটা আমাকে নমস্তে বললে আমিও ওকে নমস্তে বললাম। তারপরে ওই মেয়েটা ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। এরপরে আমার স্বামী আমাকে জিজ্ঞেস করলো, এই গিফট তোমার কেমন লেগেছে? আমি বললাম, এই গিফটটা আমার খুব পছন্দ হয়েছে, আর এরকম গিফট কোনো বড় বাড়ির লোকই দিতে পারে, আমি তো খুব খুশি। আমার স্বামী বলল, তুমি রাম ঘোষের স্ত্রী, কোনো সহজ কথা না। তুমি এখন রেডি থেকো, এরকম গিফট পেতেই থাকবে, শুধু তুমি আমার সাথে ভালোভাবে থেকো। আমি তোমাকে এতটা খুশি রাখবো যে তুমি হতভম্ব হয়ে থেকে যাবে। আর সত্যিই ও এরকম করতেও পারত, কিন্তু সকালে যখন ওই মেয়েটাকে কাজ করতে দেখলাম তখন আমি হতবাক হয়ে গেলাম, কেননা ওই বেচারি ল্যাংড়াচ্ছিল, ওর কাজ করতে খুব অসুবিধা হচ্ছিল, কিন্তু তবুও ও কাজ করছিল। ওর পায়ে হয়তো কোনো ক্ষত ছিল। আমি ওর কাছে এসে ওকে জিজ্ঞেস করলাম যে তোমার পায়ে কি হয়েছে? তখন ও বলতে লাগলো, আমার পা ছোটোবেলা থেকেই এরকম। আমি বললাম, তুমি এই সব কাজ কেন করো? তোমার বাড়িতে কি আর কেউ নেই? তখন ও বলতে লাগলো, মালকিন, আমাকে বাধ্য হয়েই এই কাজ করতে হয়। আমি বললাম, আমি আজকেই আমার স্বামীর সাথে কথা বলছি, যদি তোমার টাকার খুব প্রয়োজন থাকে তাহলে আমরা তোমাকে দিয়ে দেব, কিন্তু এই সমস্ত কাজ তোমার দ্বারা হবে না। যদি আমার স্বামী একজন কাজের লোকের ব্যবস্থা করতে পারে তাহলে সে অন্য কাজের লোকেরও ব্যবস্থা করতে পারবে। যখন আমি এই কথা বললাম তখন ও আমার পায়ের কাছে বসে পড়ল। আমি ওর কাণ্ড দেখে অবাক হয়ে গেলাম আর তাড়াতাড়ি করে পিছনে সরে গেলাম। ও বলতে লাগলো, আমি বড় সাহেবকে বলিনি যে আমার একটা পা অকেজো। আমি তাকে একদমই বুঝতে দেইনি যে আমার পায়ে কোনো অসুবিধা আছে, কারণ তিনি যদি এইসব জানতে পারেন তাহলে আমাকে কখনোই কাজে রাখতেন না। কিন্তু আমার এই কাজটার খুব প্রয়োজন। প্লিজ আপনি তাকে এই কথাটা বলবেন না, এটা আমার উপরে আপনার খুব বড় দয়া হবে। আমার বাড়ির লোক, আমার সন্তানেরা আপনার জন্য প্রার্থনা করবে। মেয়েটার সমস্যার কথা শুনে আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এরপরে আবার আমি জিজ্ঞেস করলাম, তোমার বাচ্চাও আছে? তখন ও বলতে লাগলো,
হ্যাঁ, যখন আমার বয়স 14 বছর ছিল তখনই আমার বিয়ে দিয়ে দেওয়া হয়। আমার 1 বছরের একটা ছেলে আছে যে আমার শাশুড়ির কাছে থাকে। আমার স্বামী কোনো ইনকাম করে না, নিজের ছোট বাচ্চাকে শাশুড়ির কাছে রেখে আসতে হয়। আমার স্বামী আমাকে দেখে না, তার উপরে আমাকে কথা শোনাতে থাকে। আমি খুব সমস্যার মধ্যে আছি মালকিন। যদি আপনারা আমাকে এই কাজ না দিতেন তাহলে আমার সংসার চলতো না। আমি নিজে ইনকাম করে খেতে চাই, আর যদি আমার স্বামী দেখে যে আমি কোনো কাজ করছি না তাহলে সে আমাকে অন্য কোথাও লেবার খাটতে পাঠিয়ে দেবে। তার থেকে এটাই ভালো যে আমি এই বাড়িতে আপনার কাজ করি। আমি আপনার সমস্ত কাজ করে দেব, আপনার কোনো অসুবিধা হতে দেব না। সমস্ত কাজ আপনি সময় মতোই পাবেন। আমি তাকে বললাম, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এই সমস্ত কথা কাউকেই বলবো না। এই কারণেই আমি নিজের স্বামীকে এইসব কথা বলিনি, না হলে আমি আমার স্বামীকে অবশ্যই বলতাম। একটা পঙ্গু মেয়েকে দিয়ে কাজ করানো একটা খুব খারাপ ব্যাপার। আমি বাড়ির যে সাইডে থাকতাম সেখানে খুব বেশি কাজ থাকতো, আর ও যখন কাজ করতো তখন ওকে দেখে আমার খুব দুঃখ লাগতো। কেননা কাউকে ন্যাংড়িয়ে চলতে দেখলে এমনিতেই মানুষের খারাপ লাগে। আর আমার চাকরানি তো এতটা অদ্ভুতভাবে হাঁটতো যে তাকে দেখে মনে হতো আমি তার উপরে অত্যাচার করছি। ভাবলাম ওর চিকিৎসা করিয়ে দিই। এতটা টাকা তো আমাদের ছিল যে ওর চিকিৎসা করিয়ে দিতে পারতাম। যদি ও ঠিক হয়ে যেত তাহলে ও আমাদেরকে আশীর্বাদ দিত। একদিন ও যখন কাজ করছিল তখন আমি সেখানেই বসেছিলাম। আমি ওকে জিজ্ঞেস করলাম, তোমার পায়ের কোনো চিকিৎসা করাও, ভালো ভালো ডাক্তারকে দেখাও, যত খরচা হয় আমি তোমাকে দেব। আমার কথা শুনে আমার চাকরানি বলল, চিকিৎসা তো 2 মিনিটেই হতে পারে। আমি ওর কথা শুনে হতবাক হয়ে বললাম যে যদি 2 মিনিটেই চিকিৎসা হতে পারে তাহলে তুমি করছো না কেন? তখন ও বলল, এর চিকিৎসা তো আপনার কাছে আছে। আমি বললাম, তুমি কি ইয়ার্কি করার মুডে আছো? এটা কি ধরনের কথা বলছো? যদি আমার কাছে চিকিৎসা থাকে তাহলে আমাকে বলো। তখন ও আমাকে এমন একটা কথা শোনালো যে আমি হতভম্ব হয়ে গেলাম। ও আমাকে বলল আমার স্বামীর একটা ব্যবহার করা জামা ওকে দিতে। ও আরও বলল, যদি আমি সেই জামা নিজের পায়ে বাঁধি তাহলে সাথে সাথেই আমার পা ঠিক হয়ে যাবে। আমি বললাম, তুমি কি বাচ্চাদের মতো কথা বলছো? এটা কিভাবে হতে পারে? তখন ও বলল, আপনার যে শ্বশুর ছিলেন তিনি আমাদের এই গ্রামের পুরনো মন্দিরের পূজারী ছিলেন, আর তার বাবাও এরকমভাবে মন্দিরের পূজারী ছিলেন। তাই তাদের আশীর্বাদে আপনার স্বামীর মধ্যেও কিছু গুণ এসে গেছে। এই কথাটা একদম সত্যি। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি আমাকে এখনই একটা জামা এনে দিন আর নিজের চোখে দেখুন। এখন আমি ওর সাথে কি তর্ক করতাম? আমি ঘরের মধ্যে গিয়ে নিজের স্বামীর ব্যবহার করা একটা জামা নিয়ে এলাম। আমি বললাম, এই নাও, দেখাও আমাকে। আর যদি কিছু না হয় তাহলে আমি ভাববো তুমি আমার সময় নষ্ট করেছো আর আমাকে বোকা বানাচ্ছিলে। এমনিতেও সারা জীবন লোকে আমাকে বোকাই ভেবেছে, এখন যদি আমার চাকরানিও আমার সাথে এই রকম মজা করে তাহলে তো আমার রাগ হবেই। কিন্তু আমি ওর সামনে এটা বলতে পারলাম না। আমার কথা শুনে ও বলল, আরে ছি, আমি এরকম কেন করব? মালকিন, আমি একজন সাধারণ লোক, আমি কিভাবে আপনাকে বোকা বানাতে পারি? আপনি এখনই দেখতে পাবেন। বলেই সে আমার স্বামীর জামাটাকে একটা পট্টির মতো করে নিজের খারাপ পায়ের উপরে বেঁধে নিল। এরপরে যখন ও উঠে দাঁড়ালো তখন ওকে দেখে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল, কেননা ও একদম সোজা দাঁড়িয়েছিল। আমি ওকে বললাম, তুমি আগেও সোজা হয়ে দাঁড়াতে, এখন আমাকে একটু হেঁটে দেখাও। কিন্তু যখন ও আমাকে হেঁটে দেখালো তখন আমি হতভম্ব হয়ে থেকে গেলাম। ও তো একেবারে সাধারণ মানুষের মতো হাঁটছিল আর আনন্দে কান্নাও করছিল। আমি আবার ওকে বললাম, যদি এতটুকুই ব্যাপার ছিল তাহলে তুমি আমাকে আগে বলোনি কেন? যদি তুমি আমাকে আগে বলতে তাহলে তোমাকে এত অসুবিধা নিয়ে হাঁটতে হতো না। ও বলল, মালকিন, আমি কি জানতাম? আমি তো ভেবেছিলাম যে আপনি রেগে যাবেন। নিজের স্বামীর কোনো জিনিস কেউ আজকাল এভাবে দিতে চায় না, কেউ কারো উপর ভরসাই করে না। আমি বললাম, পাগল, যদি একটা জামা দিয়েই তোমার পা ঠিক হয়ে যায় তাহলে আমার কি অসুবিধা হতে পারে? আমিও এখন মনে মনে খুব খুশি ছিলাম যে আমি ওকে সাহায্য করতে পেরেছি, কেননা ও খুব ভালো আর আমার খুব খেয়ালও রাখতো। আমি যে কাজই বলতাম তাড়াতাড়ি করে দিত, আমার পা টিপে দিত, ঘর পরিষ্কার করত, আমার জন্য খাবার বানিয়ে দিত, আর আমাকে সবার ব্যাপারে সমস্ত কিছু বলতো যে আমাকে তাদের সামনে কিভাবে চলতে হবে। যদি ও আমার এতটা সাহায্য না করতো তাহলে হয়তো এরা এতদিনে আমাকে এই বাড়ি থেকে বের করে দিত আর বলতো, না জানি এ কাকে উঠিয়ে নিয়ে এসেছে। আমি তো জলের গ্লাসও ঠিকভাবে ধরতে পারতাম না, আমার হাত থেকে খুব জিনিসপত্র পড়তে থাকতো। এখন আমার চাকরানি আগের থেকেও বেশি দ্রুত কাজ করে, ওর পা একদম ঠিক হয়ে গেছিল। ও এখন দৌড়ে দৌড়ে সমস্ত ঘরের কাজ করত। কিন্তু টিনা আমাকে অনুরোধ করেছিল যে এই কথাটা কেউ যেন জানতে না পারে। এই কারণেই আমি নিজের স্বামীকে কখনো বলিনি। হ্যাঁ, আমি এটা বলেছি যে আমি আজকে একটা খুব ভালো কাজ করেছি, এই কারণে আমি খুব খুশি। আমার স্বামী আমার কথা শুনে হেসে উত্তর দিল যে খুব ভালো কথা।
এখন টিনা প্রতিদিন সেই জামাটা নিজের পায়ে বাঁধত আর আমার অনুমতি নিয়ে সেই জামাটা নিজের সাথে নিয়ে গেল। আমি এই জিনিসটা নিয়ে আপত্তি করলাম না, কেননা যদি ও এটাতে ঠিক হয়ে যায় তাহলে এই জিনিসটা ওর কাছেই থাকা উচিত। একদিন না জানি কেন হঠাৎ রাতের বেলা আমার পায়ের ব্যথা শুরু করলো। যদিও না তো ব্যথা লেগেছিল আর না তো কোথাও পড়ে গেছিলাম। ব্যথা খুব বেশি হচ্ছিল। আমার স্বামীও বাড়িতে ছিল না, সে কাজের জন্য শহরের বাইরে গিয়েছিল। আমার কাছে কোনো ব্যথার ওষুধও ছিল না। ব্যথায় খুব কষ্ট হচ্ছিল। তখনই আমার মাথায় এলো যে আমার এত টেনশন করার কি দরকার। যদি আমার স্বামীর জামা বাড়ির কাজের মেয়ের পা ঠিক করতে পারে, তাহলে সেটা কি আমার পায়ের ব্যথা ঠিক করতে পারবে না? আমি কেন এত টেনশন করছি? আমি তাড়াতাড়ি করে আলনার দিকে গেলাম আর সেখান থেকে আমার স্বামীর একটা পুরনো জামা উঠিয়ে নিলাম আর টিনার মতো করে পট্টি করে নিজের পায়ের উপরে বেঁধে নিলাম। কিন্তু 2 মিনিট পরেই এমন হলো যে আমার মনে হচ্ছে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। আমি হতবাক হয়ে থেকে গেলাম। আমার মাথায় একসাথে অনেকগুলো প্রশ্ন আসতে লাগলো। কেননা সেই জামায় টিনার মতো আমার পায়ের ব্যথা একদমই ঠিক হয়নি। এটা কি ওই জামাটা জানতো যে তাকে টিনার পায়ের ব্যথা ঠিক করতে হবে, আমার না? এর মানে হলো আমাকে মিথ্যা বলা হয়েছে। কিন্তু এসব করেই বা ও কী পেয়েছে? আর ও যে ল্যাংড়া সেজে থাকতো, তাতেও বা ওর কী এমন লাভ হয়েছে? ল্যাংড়া হওয়ার জন্য তো আমরা ওকে বেশি বেতন দিচ্ছিলাম না। আর ও আমার স্বামীর পুরনো জামা নিয়ে কী করবে? আমার স্বামীর জামায় কী এমন ছিল? আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। আমি ভাবতে লাগলাম যে টিনার মাথা খারাপ হয়ে যায়নি তো? বেচারির কম বয়সে বিয়ে হয়েছে, বাচ্চাও হয়ে গেছে, শ্বশুরবাড়ির লোক ওকে জ্বালাতন করতে থাকে। মনে হয় এই সমস্ত কারণে ওর মাথা খারাপ হয়ে গেছে। টিনা 2 দিন থেকে কাজে আসছিল না। আমার স্বামী ফিরে এলে কথায় কথায় আমি তাকে বললাম টিনাকে চাকরি থেকে বের করে দিতে, কেননা আমার মনে হচ্ছে যে ও আমাকে বোকা বানাচ্ছে। আমি ওর সামনে একদম বোকা প্রমাণ হয়ে গেছি। ও নিশ্চয়ই ভাবছে যে এত বড় বাড়ির মালকিনকে বোকা বানানো এত সহজ। তার মাথায় এতটুকু বুদ্ধিও নেই। আমি আমার স্বামীকে বললাম যে টিনাকে চাকরি থেকে বের করে দাও। তখন আমার স্বামী অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে? ও কি কোনো ভুল করে ফেলেছে? ও কি কাজ ঠিকঠাকভাবে করছে না? তখন আমি আমার স্বামীকে বললাম যে সেটা না, বেচারি ল্যাংড়া, ওকে দিয়ে কাজ করানো ওর উপরে অত্যাচার করার সমান। আমার ভালো লাগে না আমি চেয়ারের উপরে বসে থাকি আর ওই বেচারি বাধ্য হয়ে নিজের ল্যাংড়া পা নিয়ে কাজ করতে থাকে। আমার স্বামী হতবাক হয়ে আমার দিকে তাকালো আর বলল, তুমি কার কথা বলছো? কে এতটা বাধ্য? আমি বললাম, কেন টিনা, ওর পায়ে চোট আছে। তখন আমার স্বামী বলতে লাগলো, ওর কোনো পায়েই কিছু নেই, তোমাকে কে বলেছে এটা? আমি বললাম, ও তোমাকে মিথ্যা বলেছে যে ওর সামান্য একটু অসুবিধা আছে, কিন্তু আসলে ওর পুরো পাই খারাপ হয়ে আছে। আমার স্বামী বলল, ও আমাকে কিছুই বলেনি। ও একদমই ঠিকঠাকভাবে চলাফেরা করে, একদমই সেরকম যেরকমভাবে তুমি চলাফেরা করো, আমি চলাফেরা করি। ওর পায়ে কোনো প্রবলেমই নেই। এরপরে আমার স্বামী যখন আমাকে কিছু একটা চিন্তা ভাবনা করতে দেখলো, তখন জিজ্ঞেস করলো, তোমাকে কে বলেছে যে ও ল্যাংড়া? আমাকে পুরো কথাটা বলো। আমি আমার স্বামীকে সমস্ত কথা বলে দিলাম। তখন আমার স্বামী নিজের মাথায় হাত দিয়ে বসে পড়ল। আমার স্বামী বলল, আমাদের বংশের কেউই পূজারি ছিল না, আমরা বৈশ্য, আর পূজারি হতে গেলে ব্রাহ্মণ হতে হয়। তুমি এই সাধারণ কথাটুকুও জানো না? ও তোমাকে বোকা বানিয়েছে। টিনা জামা নিয়ে কেন গিয়েছে? ও ওই জামা দিয়ে কি করবে? ও কি আমার স্বামীর উপরে কোনো জাদুটোনা করবে? কেননা জাদুটোনা করার জন্য ব্যবহার করা জিনিসের দরকার হয়। কিন্তু টিনা কেন এরকম করবে? মনে হয় এদের কোনো শত্রু আছে, তাই হয়তো ও জামা নিয়ে গিয়েছে। আমার মাথায় এখনও আসছিল না যে একজন বড়লোকের জামার সাথে কি কি হতে পারে। কিছু সময় পরেই গ্রামের মধ্যে একটা কথা প্রচার হয়ে গেছিল যে কোনো গরিব মেয়ের সাথে কেউ একজন খুব খারাপ করে দিয়েছে। তার প্রমাণ হিসেবে সেখানে আমার স্বামী রামের জামা পাওয়া গেছে। সমস্ত গ্রামে এই কথাটা আগুনের মতো ছড়িয়ে পড়ল। আর সেই মেয়েটাও কান্না করে করে স্বীকারোক্তি দিচ্ছিল যে আমার সাথে রাম ঘোষ এইসব করেছে, যদিও এরকম কিছুই ছিল না। এর মানে হলো টিনা সেই জামাটা সেখানে রেখে দিয়েছে। আমি আমার স্বামীকে বললাম যে এই টিনা কে? তুমি একে কোথা থেকে এনেছিলে? ও তোমার সাথে এরকম করছে কেন? আমার স্বামী খোঁজখবর লাগিয়ে জানতে পারলো যে আসলে এ আমার স্বামীর সৎ মায়ের মেয়ে। ওর মা আগে আমার স্বামীর সৎ মা ছিল। আমার শাশুড়ি এর মায়ের উপরে এরকমই অভিযোগ লাগিয়ে এই বাড়ি থেকে বের করে দিয়েছিল, কেননা সে সতীনের সাথে সংসার করতে চাইতো না। আর সে এটার বদলা নেওয়ার জন্য তার মেয়েকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। আর আজকে একই রকমের অভিযোগ আমার স্বামীর উপরেও লাগিয়ে দিয়েছে। অনেক বড় খেল খেলা হয়েছিল, আর এই সমস্ত কিছুই আমার কারণেই হয়েছিল। আমার স্বামী আমাকে অনেক কথা শোনালো। সে বলল, তোমার মতো গাছ বলদ মেয়ে আমি জীবনে দেখিনি। তুমি এর উপরে ভরসা করে একে আমার ব্যবহার করা জিনিস দিয়ে দিয়েছো। পাগল নাকি তুমি? আজকালকার সময় এত খারাপ হয়ে গেছে যে কেউ কাউকেই এরকম জিনিস দেয় না। আর দেখো ও আমার জামার সাথে কত বড় তামাশা খাড়া করে দিয়েছে।
আর তোমার স্বামীর উপরে মিথ্যা অভিযোগ লাগিয়ে দিয়েছে। যদি এই অভিযোগটা মিথ্যাও প্রমাণিত হয় তবুও আমার কতটা বদনাম হলো। এখন এখানে বিচার সভা বসানো হবে আর সেখানে আমাকে এই সব কিছু মিথ্যা প্রমাণ করতে হবে। যখন এই সমস্ত কথা উঠবে তখন সবাই তোমাকে কতটা বোকা গাধা ভাববে। সবাই এই কথাটাই বলবে যে কোনো মেয়েই এতটা গাছবলদ হতে পারে না। এটা আমার শাশুড়িও জেনে গেছিল যে এই সব কিছুই আমার কারণে হয়েছে। আমার শাশুড়িও আমাকে অনেক কটু কথা শোনালো আর বলল যে তুই কী ধরনের গাধা মেয়েকে নিয়ে এসেছিস। আমার বাবা মাও এই কথাটা জানতে পেরেছিল। আমার খুব বেশি অসম্মান হয়েছিল। আমি অবাক হয়েছিলাম যে টিনা আমাকে এত বড় ধোঁকা কিভাবে দিল। আমি ওকে নিজের বন্ধু ভেবেছিলাম, ওর সাথে কথা বলে ওর দুঃখ দেখে কষ্ট অনুভব করতাম, আর ও আমার সাথে এটা কি করে দিয়েছে। গ্রামে বিচার সভা বসানো হলো, আমাকেও সেখানে যেতে হলো। সাথে আমার স্বামী, আমার শাশুড়িও, আর সেই মেয়েটা ছাড়া টিনাও সেখানে উপস্থিত ছিল। আমার শাশুড়ি টিনার মাকে দেখে বুঝতে পেরে যায় যে এটা তারই কীর্তিকলাপ। সে নিজের দুর্নাম আর রাগের বদলা পুরো 18 বছর পরে নিয়েছে। টিনা কুমারী মেয়ে, ওর কোনো বিয়েই হয়নি। ও আমাকে মিথ্যা বলেছিল। যদিও ও সেখানেই বসেছিল কিন্তু আমার দিকে তাকাচ্ছিল না। আমার চোখে দুঃখ ছিল কিন্তু ওর চোখে কোনো অনুশোচনা ছিল না। ও মাথা উঁচু করে বুক ফুলিয়ে দাঁড়িয়েছিল, যেন ও যা করেছে ভালোই করেছে। একদিক থেকে দেখলে ও নিজের মায়ের বদলা নিয়েছে। আমার শাশুড়িও অনেক আগে এই কাজটা খারাপ করেছিল আর আজকে তারই ফল সে পাচ্ছে। আমার স্বামীর সাথে সত্যিই খুব খারাপ হয়েছিল, কিন্তু মিথ্যা বেশিক্ষণ স্থায়ী হয় না, সত্যিই জিতে যায়। এই ব্যাপারটা প্রমাণ করতে আমার স্বামীর বেশি সময় লাগেনি। যেদিনের ঘটনা বলা হচ্ছে সেই দিন তো আমার স্বামী অন্য শহরে ছিল, এখানে সে ছিলই না। কিন্তু যা হয়েছে খুবই খারাপ হয়েছে আর আমাকেও অনেক কথা শোনানো হয়েছিল। টিনা আর ওর মাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল, কেননা তারা একটা ভালো মানুষের উপরে মিথ্যা অভিযোগ লাগিয়ে বদনাম করতে চেয়েছিল। যদিও আগে তাদের সাথেও খারাপ হয়েছিল। এরপরে আর টিনা আমার চোখে কখনো পড়েনি। কিন্তু আমার সাথে একটা খারাপ জিনিস এটা হয়েছিল যে ওই ঘটনার পরে আমার স্বামী আমাকে কখনো কোনো চাকরানি রাখতে দেয়নি। তাই এখন আমাকে নিজের সমস্ত কাজ নিজেই করতে হয়। আমি আমার স্বামীকে অনেকবার বলেছি যে আমি আর এরকম কিছুই করব না, আমার উপরে একটু ভরসা করো। কিন্তু ও এখন আমার উপরে একটুও ভরসা করে না, আর করা উচিতও না। কেননা যে কাণ্ড আমার কারণে হয়েছিল সেটা ক্ষমার যোগ্য ছিল না। আমাকে এখনও লোকজন বোকাগাধা বলতে থাকে, কিন্তু আমি বুঝতে পারি না যে আমি আমার নিজের এই বদনাম কিভাবে বদলাবো। যাই হোক, এখন আমি নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতে শুরু করেছি আর প্রতিজ্ঞা করেছি যে এরপরে আর আমি কখনোই কারো উপরে ভরসা করব না। কিছুদিন পরে আমি প্রেগনেন্ট হয়ে যাই। ভগবান আমাকে একসাথে দুটো ছেলে দিয়েছে, এতে আমার সম্মান আবার ফিরে এসেছে। কিন্তু আমি তারপরেও এটাই বলবো যে আমার স্বামী খুব ভালো মানুষ, যে তারপরেও আমাকে অনেক সাহায্য করেছে, যদিও আমার কারণেই তার এতটা দুর্নাম হয়েছিল। ধন্যবাদ বন্ধুরা।